থ্যাংক ইউ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। আর সবাইকে গুড মর্নিং, এবং যে যেখানে আছে সেই মতো সব ফিজিক্স বঙ্গের নেক্সট পডকাস্টে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর স্বাগতম দাস। উনি আইএসআই এর ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, এবং উনি ওনার পিএইচডি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ যাদবপুর থেকে, এবং বর্তমানে ওনার রিসার্চ মোস্টলি ফোকাসড মেশিন লার্নিং এর উপরে। তো আমরা প্রথমে জিজ্ঞেস করব, আজকে আমাদের পডকাস্টের বিষয় হচ্ছে নোবেল প্রাইজ 2024 নোবেল প্রাইজ এবং তার সাথে জড়িয়ে থাকা কন্ট্রোভার্সি। নোবেল প্রাইজ হচ্ছে মোটামুটি আমরা দেখে নিয়েছি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই নোবেল প্রাইজ 2024 এসেছে, অনেকটাই কম্পিউটেশনাল ঘেঁষা দিকে। এবং সেই নিয়ে আমরা প্রফেসর স্বাগতম দাসের বক্তব্য আমরা শুনে নেবো কিছুটা। প্রথমত আপনার কাছে আসবো যে আপনি ঠিক কিভাবে কম্পিউটেশনাল ফিল্ডে আছেন, এবং আপনি কি প্রথম থেকে কম্পিউটেশনাল ফিল্ডে আছেন, নাকি আপনি আপনার ক্যারিয়ারের একটা পার্টিকুলার পয়েন্টে ডিসাইড করেছিলেন যে আপনি এবার রিসার্চ কম্পিউটেশনাল দিকে ক্যারি আউট করবেন, এবং তার কারণ কি ছিল? প্রথমে বলি যে আমি মোটামুটি আমার গবেষণা ভিত্তিক যে কেরিয়ার তার গোড়ার থেকেই কম্পিউটেশনাল অ্যাসপেক্টস অফ প্রবলেম সলভিং, অর্থাৎ এই যে ধরুন হার্ড সায়েন্সের বিভিন্ন যে শাখাগুলো যেমন ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি, বিশেষ করে এইগুলোতে যে নানা রকম কম্পিউটেশনাল সমস্যার উদ্ভব হয়, যেগুলোর অনেকটাই তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং কম্পিউটার অ্যাসিস্টেন্ট বা কম্পিউটার বা যন্ত্রগণকের সহায়তায় যে ধরনের বিরাট মানের গণনা প্রয়োজন হয়, যেটা খালি চোখে করা বা খালি পেন পেপার নিয়ে বসে করাটা প্রায় অসম্ভব, এবং খুব সহজে যাতে করা যায় এই ধরনের জিনিস নিয়েই শুরু করেছিলাম। আমার মূল গবেষণার বিষয়বস্তু ছিল অপটিমাইজেশন, অর্থাৎ যাক যে কোনো একটা এমন সমস্যা আছে যেখানে বেশ কিছু চলরাশির উপর নির্ভরশীল রয়েছে কোনো একটা ফাংশন, যেমন সেটা এমনও হতে পারে যে একটা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টের বাইরের ইল্ডটা কতটা ম্যাক্সিমাইজ করা যাবে যদি ইনপুটের বিভিন্ন রকম কম্পোনেন্ট, তাদের মিক্সচার, তাদের রেশিও, টেম্পারেচার, এই ধরনের অনেক রকম চলরাশিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, তো এই সঠিকভাবে নিয়ন্ত্রণ কিভাবে করলে ওই বাইরের ইল্ডটা বা যে প্রোডাক্টিভিটি অফ দ্য প্ল্যান্ট সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়। কখনো কখনো এরকম অনেক ব্যাপার থাকে যেখানে আমাদের খুব কম একটা ভ্যালু পেতে হয় কোনো একটা অপেক্ষক বা চলরাশির, সেই চলরাশিটা অনেক রকম এরকম ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল। তো সেই সলিউশন প্রসেসগুলোকে জেনারেলি অপটিমাইজেশন নামে বর্ণনা করা হয়। তো আমার শুরুটা সেই সব নিয়ে ছিল। তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে মানব স্নায়ুতন্তুর দুর্বলই বলা যেতে পারে, কিন্তু এক প্রকার অনুকরণে নির্মিত যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা কৃত্রিম স্নায়ু জাল ভিত্তিক যে গণনা সংস্থাগুলো গড়ে উঠেছে, যেগুলোর অধিকাংশই এসেছে আসলে এই সূত্রপাত হয়েছিল অবশ্যই 1940-এর দশকে, প্রায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, টু বি ভেরি স্পেসিফিক। কিন্তু পরবর্তীকালে 1980-র দশকে গিয়ে যখন মোটামুটি একটা গণনা করার মতো কম্পিউটিং সিস্টেম বা কম্পিউটার মানুষের হাতে পৌঁছেছিল, সেই কম্পিউটার আজকের কম্পিউটারের তুলনায় অনেক অনেক পিছিয়ে থাকে, কিন্তু সেগুলো যখন মানুষের হাতে পৌঁছেছিল তখন যে দুজন বৈজ্ঞানিকের কথা বলা হচ্ছে যারা 2024-এর ফিজিক্সের নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের যে মূল অবদান সেই সময় ছিল, তাদের প্রকাশিত যে পেপারগুলো, সেগুলো এই কৃত্রিম স্নায়ুতন্তু ভিত্তিক গবেষণাকে অনেক এগিয়ে নিয়ে যায়। এদের একজন হচ্ছেন, আপনারা সবাই জানেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মার্কিং প্রফেসর এমেরিটাস জন জে হকফিল্ড, এবং অন্যজন হচ্ছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের যিনি একজন ব্রিটিশ কানাডিয়ান এমেরিটাস প্রফেসর, তিনিও, তার নাম প্রফেসর জিওফ্রি এভারেস্ট হিন্টন। এদের পেপার এবং কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েই অনেকটা আমি এই কৃত্রিম স্নায়ুতন্তু ভিত্তিক যে গবেষণা, যার আধুনিক পর্যায়টা এখন জেনারেটিভ এআই ইত্যাদি বলা হয়, বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এই দিকে টার্ন করি, এবং এখন আমি এই বিষয়েই গবেষণায় রত রয়েছি আর কি।
আপনার জিনিস। প্রথম প্রশ্নগুলোর উত্তর। হুম, তো তো কি আপনার কথার সূত্র ধরেই বলবো যে আরো যারা শুনছে বা সবাই হয়তো ফিজিক্সের নয় বা সবাই মেশিন লার্নিং এরও নয়, তো একটু যদি সহজ কথায় বলে দেন যে এবারে ফিজিক্সের নোবেলটা এক্স্যাক্টলি কিসের ওপরে এসেছে, এবং সেটা সহজভাবে ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের জন্য এবং আরো যারা পুরোপুরি ফিল্ডের সাথে যুক্ত নয় তাদের জন্য। আমি খুব ভালো যে শুনতে পেলাম তা নয়, আপনি কি আমার আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার? হ্যাঁ, আমি আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আর আমাকে আপনি বলবেন না, আমি একটা পিএইচডি স্টুডেন্ট, কাজেই আপনি আমাকে তুমি বলতে পারেন। তো আমি আমি এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এইবার মনে হচ্ছে একটু ভালো শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, আসলে আচ্ছা। অনেক সময় ইন্টারনেটের জন্য অনেক কিছু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা প্রশ্নটা করলাম আরেকবার করি, সেটা হচ্ছে যে আম, ফ্রিজে আমার আরো যারা আমাদের দেখ না আছে লিসনার আছে এবং যারা কি পুরোপুরি ভাবে ফিজিক্স ফিল্ডের সাথে যুক্ত নয় বা মেশিন লার্নিং ফিল্ডের সাথে যুক্ত নয় এবং যারা এখনো পুরোটা জেনে উঠতে পারেনি, তাদের জন্য যদি একটু সহজ করে বলে দেন যে এবারে ফিজিক্সের নোবেল প্রাইজটা এক্স্যাক্টলি কিসে ছিল, আম, তার একটা সহজ ব্যাখ্যা যদি আমি থাকে প্রথমে সাধারণ। একটু একটু মেশিন লার্নিং ব্যাপারটা কি একটু বলে নিয়ে যাচ্ছি, নইলে নিশ্চয়ই, তাহলে বুঝতে নিশ্চয়ই। সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ঘটনাটা হচ্ছে যে আসলে দুনিয়া বদলে দেয়া বেশ কিছু বিপ্লব যেরকম খুব নাটকীয় ভাবে কোনো ঘটনার মধ্যে দিয়ে শুরু হয়, তেমনি কিছু বিপ্লবের আবার শুরুটা হয় খুব নিঃশব্দে, জনান্তিকে, কয়েকটা পাগলাটে মানুষের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। এদের আমরা সাধারণত বিজ্ঞানী বলি। কম্পিউটার বিজ্ঞানের জগতে তেমনি একটা নিঃশব্দ বিপ্লবেরই সূত্রপাত হয়েছিল সেই 1940-এর শেষের দিকে, 50-এর দশক থেকে। একটা সরল প্রশ্নকে সামনে রেখে, সরল প্রশ্নটা হচ্ছে যে কম্পিউটার তো দুটো বিরাট বিরাট সংখ্যার গুণ 2 মিনিটে করে দেয়, কি 2 সেকেন্ডে করে দেয়, কি 2 মাইক্রো সেকেন্ডে করে দেয় এখনকার অবস্থা ধরলে। কিন্তু কম্পিউটারকে কি শেখানো যায় ঠিক যেমন ভাবে মানব সন্তান শেখে তার শিক্ষকদের কাছে? তো সহজ করে বললে এই যে লার্নিং বা শিক্ষণ, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বেশ কিছু পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে, পূর্ব অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বিশেষ পরিস্থিতিতে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন খুব ছোট বয়সে আমরা যখন মায়ের কোলে বসে একটা রংচঙে ছবির বই দেখছি, মা একটা ছবিতে আঙুল দিয়ে বলে দিচ্ছেন দেখো এটা হচ্ছে কুকুর, ওইটা হচ্ছে বেড়াল। কয়েকদিন পরে মায়ের হাত ধরে যখন রাস্তায় বেরোলাম আর আমার পাশ দিয়ে একটা ছোট্ট প্রাণী চলে গেল ল্যাজ নাড়িয়ে, তখন আমি উত্তেজিত গলায় বললাম, মা দেখো একটা কুকুর। তো আদতে আমি কি করলাম? আমি মায়ের দেওয়া ওই অভিজ্ঞতাটার ভিত্তিতে, ওই যে আঙুল দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছিল যে এটা এই ওটা ওই, সেইটার ভিত্তিতে রাস্তায় দিয়ে চলে যাওয়া ওই প্রাণীটার জাতি সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিলাম। তো অভিজ্ঞতার ঝুলি যত ভরে ওঠে, আমরা যত বড় হই, তত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়তে থাকে। এবং অভিজ্ঞতা আসে কখনো শিক্ষকদের থেকে, কখনো আসে জীবন থেকে, কখনো বই থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে। তো প্রশ্নটা হচ্ছে তাহলে কি কম্পিউটারকেও একইভাবে চিনতে শেখানো যায় বিভিন্ন জিনিস, ছবি, গলার আওয়াজ, ভাষা? তো C++, জাভা, এইসব অদ্ভুত কিম্ভূত ভাষার বদলে কম্পিউটারের সাথে সত্যি কি নিজেদের মাতৃভাষায় কথা বলা যায়, কমিউনিকেট করা যায়, যোগাযোগ করা যায়? এই প্রশ্নগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেশ কিছু গবেষকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল দীর্ঘদিন ধরে, যখন থেকে কম্পিউটার একটা বাস্তবায়নের পথে যাচ্ছিল। হ্যাঁ, অ্যালান টুরিং এর সেই অ্যাবস্ট্রাক্ট কম্পিউটিং মডেলের থেকে যখন আস্তে আস্তে ব্যাপারটা বাস্তব হচ্ছিল, আইবিএম যখন কম্পিউটার তৈরি করা শুরু করলো, মানুষের ডেস্কে যখন সেটা পৌঁছচ্ছিল, অবশ্যই বিশ্বের খুব উন্নত প্রান্তে ঘটছিল এই ঘটনাগুলো, কিন্তু সেই সাথে এই চিন্তাগুলোও আসছে। তো এই বিশুদ্ধ সংখ্যার কারবারি কম্পিউটারকে কিছু শেখাতে গেলে খুব অক্ষমের মতো হলেও আমাদের কিন্তু আসলে অনুকরণ করতে হবে প্রকৃতির তৈরি করা সবচেয়ে আশ্চর্য একটা সেই প্যান্ডোরার বাক্স, যেটা আমাদের মানব মস্তিষ্ক। এই কাজটা মোটেও সহজ ছিল না, বিশেষ করে আজ থেকে 70 বছর আগে কম্পিউটার হার্ডওয়্যার যখন তার প্রাগৈতিহাসিক পর্বে। কিন্তু সাবেক গবেষণার বিপরীতে চলা কিছু বিজ্ঞান ভিক্ষু মানুষ চেষ্টা চালিয়ে গেলেন, আস্তে আস্তে ইলেকট্রনিক্সের অগ্রগতির সাথে তাল মিলিয়ে কম্পিউটারের গণনার ক্ষমতা অনেকটাই বেড়ে গেল। এবং এতদিন যেটা শুনতে লাগতো প্রায় কল্পবিজ্ঞান, ফলিত গণিত এবং স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে বুদ্ধিমান কম্পিউটার হয়ে উঠলো একটি বাস্তব।
শুধু তাই নয়, সেই ফিজিক্সের বা এই পদার্থবিদ্যার বিভিন্ন প্রিন্সিপালকে আস্তে 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 তার মধ্যে ইনকর্পোরেট করা হতে শুরু হলো। সেই এই ধরনের বুদ্ধিমান কম্পিউটার এমন কতগুলো সিস্টেম, যেগুলো গাণিতিক সিস্টেম, অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত সিস্টেম, সে রূপায়িত করতে পারলো, যার সাহায্যে সে কিন্তু আস্তে আস্তে একটার পর একটা ছবির ভেতরে প্রাণীটা কি, কুকুরের ছবি না বেড়ালের ছবি, সেটা বলতে শিখলো। ছবির নিচে বিষয়ানুগভাবে এক একটা ক্যাপশন লিখে দিতে শিখলো। এক ভাষায় লেখা বাক্যকে আরেক ভাষায় অনুবাদ করতে শিখলো, মানুষের কথ্য ভাষা। ফুসফুসের এক্স রে প্লেট দেখে সে বলতে পারলো যে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা। এমনকি মানব শিশুর মতোই আজকের দিনে যে জেনারেটিভ এআই এর কথা আমরা বলছি, তা শুরু করলো অর্থপূর্ণ ছবি বা সুর সৃষ্টি করতে। তো এইভাবে যে নিঃশব্দ প্রযুক্তি বিপ্লবের এক ধরনের সূত্রপাত হয়েছিল সেই সময়টায়, আজকের দিনে দাঁড়িয়ে সেটা 2010-এর পর বিরাট ভাবে সারা পৃথিবী ব্যাপী তার বিস্তার ঘটে। এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই কথাগুলো শুধু কম্পিউটার বিজ্ঞানের জগতে আটকে থাকে না, ঢুকে পড়েছে আমাদের ড্রয়িং রুমে, পাড়ার চায়ের আড্ডায়, এমনকি ভোটের প্রচারেও। তো আজকে সুইগিতে খাবার অর্ডার দিতে গিয়ে বা ফেসবুকে বন্ধুর ফটো ট্যাগ করতে গিয়ে বা উবার কি ওলাতে ট্যাক্সি চালকের গতিবিধি দেখতে গিয়ে আমরা জ্ঞাতে অজ্ঞাতে যে প্রযুক্তি ব্যবহার করি, তা হচ্ছে কম্পিউটারের এই তথ্য ভিত্তিক বিশ্লেষণ ও শিক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটার রূপায়ণ। এই জিনিসটাকেই আমরা বলছি মেশিন লার্নিং বা যন্ত্র শিক্ষণ। ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল পর্যায়টায় যেখানটায় আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেইটা হচ্ছে যন্ত্র শিক্ষণ। এইবার আস্তে আস্তে নোবেল পুরস্কারের দিকে আসছি, এবছরের যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। তো সত্যি কথা বলতে কি, বিজ্ঞানে না কোনো আবিষ্কারই খুব, আমরা যদিও গল্পগুলো ওইভাবে পড়ি যে হঠাৎ আইজাক নিউটনের সামনে একটা আপেল পড়লো, উনি ভাবতে শুরু করলেন আপেলটা কেন গাছ থেকে নিচে পড়লো এবং লস অফ গ্র্যাভিটেশন তৈরি হলো। ঠিক ব্যাপারটা এরকম নয়, খুব নাটকীয় নয়। এখানে যেটা থাকে সেটা হচ্ছে বেশ কিছু গবেষকের দীর্ঘদিনের প্রয়াস, পরিক্রমণের ফল এবং ধারাবাহিকতা। নিউটনের আগে টলেমি ছিলেন, কেপলার ছিলেন। তো এই যে ধারাবাহিক একটা চিন্তা ভাবনা যে সত্যিই কি পৃথিবীটা স্থির, তার চারদিকে সূর্য টূর্য ঘুরছে, না উল্টো কিছু, কোপার্নিকাস যেটা প্রথম ইঙ্গিত করলেন, এই চিন্তার ধারাবাহিকতা থেকে একটা বিরাট আবিষ্কার উঠে আসে। ঠিক একইভাবে 1940-50-এর দশকে মেশিন লার্নিং এর এই যে প্রাথমিক যে মডেলগুলো, যে শিক্ষণ, কি করে একটা মেশিন বা যন্ত্রকে শেখানো যায়, আমরা শিখি তার মূল কারণ আমাদের একটা ব্রেইন আছে, সাইজেবল মস্তিষ্ক আছে। হ্যাঁ, সেই মস্তিষ্কের ভেতরে কি ঘটছে, মডেলিং অফ দ্য ব্রেইন। মস্তিষ্কটাকে কি গাণিতিক কিছু নিয়মের মাধ্যমে একটা গণনাগত মডেল হিসাবে দেখা যেতে পারে? এই চিন্তায় শরিক হয়েছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী ফ্রাঙ্ক রোজেনব্লাট, স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক বার্নার্ড উইড্রো, তারপরে ছিলেন মার্কিন গাণিতিক মনস্তত্ত্ববিদ অ্যাকচুয়ালি ডেভিড রুমেলহার্ট। এবং এই ধারাবাহিকতার পথেই 1970-এর শেষ থেকে উঠে আসেন সেই চিরতরুণ জন্মসূত্রে ব্রিটিশ এবং পরবর্তীতে কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে এভারেস্ট হিন্টন, জন হপফিল্ড এরা। জন হপফিল্ড তো তার যে থিসিস ছিল, সেই থিসিসটা পিএইচডি থিসিস, তার অনেক পরে তিনি এই কাজগুলো করেন, সেগুলো সবই ছিল ফিজিক্সে অ্যাকচুয়ালি। তো এরা যেটা করেন সেটা হচ্ছে যে এরা প্রথম সত্যিকারের এই তথ্য বিশ্লেষণ করে শেখা এবং সিদ্ধান্ত নেয়ার উপযোগী কৃত্রিম স্নায়ুতন্তু জাল তৈরি করেন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ছিল এখন যত রকম আধুনিক জিনিসপত্র দেখা যাচ্ছে, এই যে যেমন কেমিস্ট্রির যে নোবেল পুরস্কার, সেটা এসেছে প্রোটিনের ত্রিদেশীয় ত্রিমাত্রিক দেশে প্রোটিন ফোল্ড হয়ে কি আকার ধারণ করবে তার পূর্বাভাস দেওয়ার মতো একটা বিরাট গাণিতিক এবং কম্পিউটেশনাল সিস্টেম তৈরি করার জন্যে। সেই সিস্টেমটির নাম আলফাফোল্ড। এই আলফাফোল্ডের মূলেও যা আছে, বা কম্পিউটেশনাল ফিজিক্সের বহু শাখায় এখন যে ধরনের ডিপ লার্নিং মডেল ব্যবহার করা হয়, তার মূলে যা রয়েছে, যে ধরনের সিস্টেম রয়েছে, যে ধরনের প্রিন্সিপাল বা বলা যেতে পারে মৌলিক চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো সবই সূত্রপাত হয় এই মূলত হপফিল্ড এবং পরবর্তীকালে হিন্টনের
ধারাবাহিক গবেষণা এবং প্রচেষ্টা। তো এইবার এই গবেষণা এবং প্রচেষ্টাগুলো কি নিয়ে? আবার বলছি, এই গবেষণা এবং প্রচেষ্টাগুলোর মূল বিষয়বস্তুটা ছিল আসলে এই ধরনের কম্পিউটেশনাল মডেল অফ হিউম্যান নার্ভাস সিস্টেম। আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের একেবারে গঠনগত একক, সাদা বাংলায় বললে ইট হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। এই কোষগুলো কি করে? এরা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠায়, আসলে ডেটা পাঠায় এবং গ্রহণ করে। কিভাবে তথ্য পাঠায়? থ্রু খুব সামান্য মাপের, খুব কম মাপের তড়িৎ তরঙ্গের মাধ্যমে বা ইলেকট্রিক সিগন্যালস এর মাধ্যমে। হ্যাঁ, তো এই নিউরন গুলোকে ভাবা যেতে পারে যেমন এমন একটা লোক যার হাতে একটা ওয়াকি টকি আছে, প্রত্যেকটা নিউরন। ওই লোকটা ওই ওয়াকি টকির মাধ্যমে অন্য কারোর থেকে একটা বার্তা নিচ্ছে, তারপর সেই বার্তাটাকে কিছুটা পরিবর্তন করছে, আমরা যেটাকে বলি প্রসেস করা, তারপর আরেকজন লোককে সেই বার্তাটা পাঠাচ্ছে। তো আমাদের মাথায় এরকম কোটি 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 নিউরন খুব জটিল ভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত থেকে বানিয়ে ফেলছে একটা নেটওয়ার্ক বা একটা স্নায়ু জাল। এই নিউরাল নেটওয়ার্ক আমাদের মস্তিষ্ককে বিভিন্ন রকম কাজ করতে সাহায্য করে, যেমন কারোর মুখ মনে রাখা, একটা নাম মনে রাখা, একটা টেলিফোন নাম্বার মনে রাখা, বা কোনো গাণিতিক সমস্যার সমাধান করা, যেটা ছোটখাটো অবশ্যই। তো এই নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে? ধরো তুমি একটা ছবি দেখছো, তো তখন তোমার মাথাতে বেশ কিছু নিউরন সক্রিয় হয়ে উঠছে। কিছু নিউরন এদের মধ্যে কুকুরটার যে গ্রস আকৃতি, প্রকৃতি, শেপ, সাইজ এগুলো চেনাচ্ছে। কিছু নিউরন হয়তো মনে করিয়ে দিচ্ছে যে, বা তুমি হয়তো সত্যিকারের একটা কুকুর দেখছো, তখন ওই কিছু নিউরন তোমায় মনে করিয়ে দিচ্ছে যে কুকুরটা এখন বন্ধু সুলভ এবং হয়তো তোমাকে চেনে, তোমার বন্ধুর কুকুর। আরেক দল নিউরন তোমাকে সাহায্য করছে এই সিদ্ধান্তটা নিতে যে কুকুরটাকে আদর করা উচিত, গায়ের মাথায় হাত বোলানো উচিত না উচিত নয়। তো এই নিউরন গুলো একসাথে কাজ করে ওই সময় একটা সাব নেটওয়ার্ক বানাচ্ছে, যেটা কুকুরটাকে দেখে তোমার যে কগনিটিভ রিয়াকশন বা তোমার যে প্রতিক্রিয়া, সেইটাকে শেপ আপ করছে, তৈরি করছে, যে তুমি কুকুরটাকে দেখছো, চিনতে পারছো, আদর করছো, এটসেট্রা এটসেট্রা। আবার এমন ক্ষেত্রে অনেক এরকম সিচুয়েশনও হতে পারে যেখানে দেখা যায় যে তুমি যত একটা কাজ শিখবে বা বারবার করবে, যেটাকে আমরা বলি অনুশীলন করা, তত তোমার মাথায় এই সাব নেটওয়ার্ক গুলো আরো বেশি শক্তিশালী হবে এবং সেই কাজে তোমাকে করে তুলবে আরো দক্ষ। যেমন ধরো যাক সাইকেল চালানো, গিটার বাজানো। তো আমি আবারও বলছি যে কম্পিউটার যতই ওই বিরাট বিরাট সংখ্যার গুণ ভাগ যোগ বিয়োগ অতি দ্রুত করে ফেলুক না কেন, এবং যতই একটা মানুষের লিখে দেয়া প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম মানে কি, যে কম্পিউটার কিভাবে একটা সমস্যার সমাধান করবে সেটা ধাপে 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 তাকে সাজিয়ে দেওয়া হলো। কে সাজিয়ে দিল? একজন খুব দক্ষ মানব গবেষক করুক না কেন, কিন্তু মানুষ যখন শিখছে তখন সে কিভাবে একটা সমস্যার সমাধান করা হবে সেইটাই শিখছে। তাকে কেউ হয়তো হাতে ধরে দেখিয়ে দিচ্ছে না, সে বিভিন্ন উদাহরণ দেখে দেখে শিখছে। আচ্ছা, এইভাবে সাইকেল চালাচ্ছে, এইভাবে বসছে, এইভাবে হ্যান্ডেল গুলো এদিক ওদিক করছে, তাহলে আমিও এইগুলো অনুকরণ করি, তাহলে আমি সাইকেলটা এইভাবে ড্রাইভ করতে পারি। জাস্ট একটা উদাহরণ দিই। তো সেরকম, বা আমার ড্রয়িং টিচার এইভাবে রেখাগুলো সাজিয়ে সাজিয়ে একটা সুন্দর ফুল এঁকে ফেললো, তো আমিও ওইভাবে আরেকটা অন্যরকম ফুল আঁকি। এই যে উদাহরণ থেকে বিশ্লেষণ এবং বিশ্লেষণ থেকে অনুকরণ, এই ব্যাপারটা যদি কম্পিউটারকে দিয়ে করাতে হয়, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই মানব স্নায়ুতন্তুর একটা গাণিতিক মডেল, যে মডেলটাকে একটা কম্পিউটারের মাধ্যমে আমরা প্রসেস করতে পারবো। এই জায়গায় হিন্টন এবং হপফিল্ডের গবেষণা বিরাট রকম মূল্য রাখে। এদের দুজনের মধ্যে জন হপফিল্ড প্রথম এই কাজগুলো শুরু করেন এবং 1982 সালে তার তিনি যে জিনিসটা তিনি প্রপোজ করেছিলেন, সেটাকে আমরা এখন বলি অ্যাসোসিয়েটিভ মেমোরি বা এক ধরনের যান্ত্রিক স্মৃতি। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? কারণ অনেক সময় হ্যাঁ ইন্টারনেটের জন্য। আচ্ছা হ্যাঁ 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 আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে। আমি মাঝে 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 এটা জিজ্ঞেস করতে হবে, কারণ বুঝতেই পারছেন যে অনলাইন। হ্যাঁ, আর তাছাড়া আমাদের যেহেতু এটা পডকাস্ট, তো এই মুহূর্তে আমাদের কোনো দর্শক বা শ্রোতা এই মুহূর্তে থাকে না। আমরা পরবর্তীতে এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি, তো এতে কোনো অসুবিধা নেই। তার মানে আমি এখন কোনো প্রশ্ন এই মুহূর্তে আসছে না, তাই তো? না, এই মুহূর্তে প্রশ্ন আসবে না।
আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা আমি মানে বলছিলাম, আগেও বলছিলাম যে আমরা যদি দেখি যে ধরা যাক আমাদের মাথাটা একটা বিরাট লকার রুমের মতো, তার মধ্যে প্রচুর লকার রয়েছে বা ড্রয়ার রয়েছে। এই লকার গুলোতে, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল নিউরনের মতো, এই লকার গুলোতে সাজানো থাকে স্মৃতি, ধারণা, তথ্য, এইসব মূলত স্মৃতি। তো এই লকার গুলো, আমি আবার বললাম, এগুলো মস্তিষ্কের ওই যে নিউরনের কথা বলছিলাম এক একটা স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষ গুলোর মতো। এরা পরস্পরের সাথে বিভিন্ন রকম পথ দিয়ে যুক্ত থাকে। একটা লকার থেকে আরেকটা লকারে যাওয়া যায়, একটা স্মৃতির সাথে আরেকটা স্মৃতিকে যেরকম আমরা সংযুক্ত করতে পারি বা অ্যাসোসিয়েট করতে পারি। হ্যাঁ, যখন আমাদের কিছু মনে করতে হয় তখন মস্তিষ্ক বৈদ্যুতিক সকেটের মাধ্যমে এই পথ ধরে হাঁটে, অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল গুলো ওকে পথ দেখায়, ওই পথ ধরে হাঁটে এবং সঠিক লকারটি খোলে। মনে করতে হবে কিছু একটা, কি করে এই কাজটা আমি করেছিলাম অনেকদিন আগে, বা শিখেছিলাম, বা অমুকে কি করে অমুক তমুক প্রবলেমটা সলভ করেছিল, এরকম। কিন্তু যেমনটা একটা খুব অগোছালো লকার রুমে হয়, যে পথগুলো খুব জটিল, এলোমেলো হয়ে পড়ে, সঠিক লকার খুঁজে পাওয়া খুব শক্ত হয়, ইন্ডেক্সিং থাকে না, কোন লকারে কোন জিনিসটা আছে বাইরে থেকে দেখা খুব মুশকিল যদি খুব অগোছালো হয়। এবং তার ফলে আমরা ভুলে যেতে থাকি যে কোন স্মৃতি কোথায় আছে। মস্তিষ্কের যে কন্ট্রোল সিস্টেম বা নিয়ন্ত্রক ব্যবস্থা, সেই ব্যবস্থার কাছেও সেই তথ্যগুলো হয়তো থাকে না। হপফিল্ড 1982 সালে এই কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক গুলোর জন্য এই সমস্যার একটা অত্যন্ত সহজ গাণিতিক প্রস্তাবনা করেন সমাধানের জন্য। তিনি এমন এক ধরনের অনেকগুলো স্নায়ুতন্তু সাজিয়ে তৈরি এমন এক ধরনের নেটওয়ার্কের কথা বলেন, যেখানে এই নেটওয়ার্ক নিউরনগুলো একটা লেয়ারে বা একটা স্তরে পরস্পরের সঙ্গে সবাই সবার সঙ্গে সংযুক্ত থাকে, কেউই নিজের সাথে সংযুক্ত থাকে না, অর্থাৎ সেলফ লুপ বলে কিছু থাকে না, কিন্তু একটা নিউরন আর একটা নিউরনের সঙ্গে সংযুক্ত থাকে কোনো একটা স্তরে। এবং এমন ভাবে সংযুক্ত থাকে যে যদি অন্যান্য স্তরে বা নিউরনগুলোর মধ্যে অন্যান্য যে যোগাযোগ, সেই যোগাযোগটা বিক্ষিপ্ত হয়ে গেলে, একটু এলোমেলো হয়ে গেলে, যদি গন্ডগোল হয়ে যায় সেখানে, তা সত্ত্বেও মস্তিষ্কটি তার সঠিক লকার খুঁজে পায়, অর্থাৎ সঠিক স্মৃতিটি পুনরুদ্ধার করতে পারে। হ্যাঁ, এই ধরনের একটা নেটওয়ার্কে সেই সব লকার পরস্পরের সাথে একটা স্তরে সংযুক্ত থাকে। লকার গুলো হচ্ছে নিউরনের, এবং তার ফলে এক নিউরন থেকে অন্যান্য নিউরনকে অ্যাক্সেস করা অনেক সহজ হয়ে যায়। পরবর্তীকালে হপফিল্ড লায়াপুনভ বলে আরেকজন বিখ্যাত রাশিয়ান বিজ্ঞান, 1932 সালে তিনি যে তত্ত্ব দিয়েছিলেন, সেই লায়াপুনভের এনার্জি ফাংশন থিওরির উপর ভিত্তি করে এই ধরনের নেটওয়ার্ক, যাকে আমরা আজকে হপফিল্ড নেটওয়ার্ক বলি, খুব খুব বহুল পরিচিত কৃত্রিম মেধা বা মেশিন লার্নিং এর দুনিয়ায়, সেই হপফিল্ড নেটওয়ার্কের একটা গাণিতিক ভিত্তি তৈরি করেন। এবং লায়াপুনভের যে তত্ত্বটা ছিল, সেই তত্ত্ব কিন্তু মেকানিক্স বা বলবিদ্যায় এবং পরবর্তীতে কন্ট্রোল সিস্টেমস থিওরিতে একেবারে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল। বিভিন্ন বিরাট বিরাট সিস্টেম কতটা স্টেবল হবে, যে একটা ধরা যাক একটা খুব জটিল দোলক আছে, সিম্পল পেন্ডুলাম নয়, কিন্তু খুব জটিল একটা পেন্ডুলাম আছে, সেটাকে একবার টেনে ছেড়ে দিলে সেটা দুলতেই থাকছে। সেই দোলনটা কতক্ষণ বাদে থামবে, আদৌ থামবে কিনা, অর্থাৎ স্টেবিলাইজ করবে কিনা, একটা সিস্টেমকে ডিস্টার্ব করে ছেড়ে দিলাম, সেটা স্টেবিলাইজ করবে কিনা, কখন করবে, সেই ব্যাপারগুলো উঠে আসে এই লায়াপুনভের তত্ত্ব থেকে, যেটা পরবর্তীকালে হপফিল্ড নেটওয়ার্কেরও যে ট্রেনিং বা শিক্ষণ প্রণালী, তার একটা ভিত্তি। এবং 1982 সালে হপফিল্ডের এই যে পেপারটা, এটা বেরিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রসিডিংস অফ দি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস বা পিনাস জার্নালে। পিনাসে এই পেপারটা কিন্তু লিপিবদ্ধ হয়েছিল আন্ডার দ্য ক্যাটেগরি, মানে পেপারগুলোর তো কালেকশনের বিভিন্ন নাম থাকে, এই পেপারটা বায়োফিজিক্স এর আন্ডারে লিপিবদ্ধ হয়েছিল। সো ইট ওয়াজ এ বায়োফিজিক্স পেপার। এবার হপফিল্ডের কাজের ভিত্তিতে 1980-র দশকে জিও ফিন্টন তখন তরুণ, তিনি সদ্য সদ্য ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি কিন্তু হপফিল্ডের গবেষণার সাথে পরিচিত হয়েছেন। তার আসল কাজ ছিল, তার আসল ডিগ্রি ইত্যাদি ছিল প্রথম দিকে একদম, তিনি ছিলেন কগনিটিভ সায়েন্টিস্ট বা নিউরো সায়েন্সে তার একটা বিরাট ইন্টারেস্ট ছিল।
তো এবার হপফিল্ডের কাজের ভিত্তিতে হিন্টন কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের পরিসরটাকে আরো বিস্তৃত করে তোলেন এবং সেখানে তিনি হিডেন লেয়ারের কনসেপ্ট বা লুকোনো স্তরের কনসেপ্ট নিয়ে আসেন, যেটা তখনকার হিসাবে একটা বিরাট বৈপ্লবিক পদক্ষেপই বলা যায়। যেমন এবার মনে করা যাক যে আমাদের মাথা একটা ক্লাসরুমের মতো, সেখানে বসে সব স্টুডেন্টসরা শিখছে বিভিন্ন বিষয়। তো স্টুডেন্টরা যদি শুধু একজন শিক্ষকের কাছে, যে আর কি ধরো প্রোগ্রাম করছে কম্পিউটার, এরকম একজন শিক্ষকের কাছ থেকেই যদি তারা তথ্য এবং ইনপুট পায় বা নির্দেশ পায়, যেমন নিউরাল নেটওয়ার্ক আসলে তথ্য পায় তার ইনপুট লেয়ার থেকে, তাহলে কিন্তু একসময় তাদের এই যে শেখাটা, তাদের যে শিক্ষণ প্রণালীটা, সেটা একঘেয়ে, ক্লান্তিকর এবং অগভীর হয়ে পড়ে, একতরফা হয়ে পড়ে, ইউনিল্যাটারাল হয়ে পড়ে। শিক্ষাবিজ্ঞান বলে যে যদি শিক্ষার্থীরা নিজেদের মধ্যেও অনেক আলাপ আলোচনা করতে পারে পাঠ্য বিষয় নিয়ে, যেটা তাদের করা উচিত, গ্রুপ স্টাডি ইত্যাদি, তাহলে কিন্তু তারা আরো গভীরভাবে সমস্যার ভেতরে ঢুকতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে এবং বিষয়টাকে আরো প্রাঞ্জলভাবে অনুধাবন করতে পারে। তো হিন্টনের যে মডেলটা, প্রথম দিকের যে মডেলটা ছিল, তাতে ওই নিউরাল নেটওয়ার্কের ইনপুট, যেখানে ইনপুট থেকে বিভিন্ন ডেটার যেসব বিশেষত্ব আছে, যেগুলোকে আমরা ফিচার বলি, সেগুলো ঢুকছে এবং প্রসেস হচ্ছে, সেই ইনপুট লেয়ারের নিউরন এবং আউটপুট, যেখান থেকে নিউরাল নেটওয়ার্কটা বলছে যে হ্যাঁ এই ছবিটা কুকুরের বা ওই ছবিটা বেড়ালের, এই যে সিদ্ধান্ত যে স্তর থেকে গৃহীত হচ্ছে, এই দুই স্তরের মাঝখানে তিনি এক বা একাধিক আরো অনেক স্তর জুড়ে দেন। তখনকার হিসেবে এক বা একাধিক বিরাট বৈপ্লবিক পদক্ষেপ ছিল। আজকে লোকে 150-200 এরকম হিডেন স্তর ব্যবহার করেন। তেমন অনেক স্তর জুড়ে দেন যেগুলো সরাসরি তথ্য গ্রহণ বা তথ্য প্রদান না করলেও মাঝখানে থেকে গৃহীত তথ্যকে পরিমার্জন করতে পারে, বিশ্লেষণ করতে পারে। ঠিক যেমন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকের কাছ থেকে কিছু একটা শোনে, তারপর নিজেদের মধ্যে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে থাকে এবং আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারে বা নতুন কিছু অনুধাবন করতে পারে, যেটা হয়তো শিক্ষকের কথা থেকে ভালো বোঝা যায়। ঠিক সেই রকম নিউরাল নেটওয়ার্কে ওই হিডেন ইউনিট গুলো নেটওয়ার্ককে আরো অনেক জটিল ভাবে কাজ করার সাহায্য করে, কাজ করতে সাহায্য করে। হ্যাঁ, যেমন এই যে কুকুরের ছবিটা চেনার যে উদাহরণটা দিচ্ছিলাম, যে সাধারণত আমাদের মস্তিষ্ক সরাসরি কুকুরের চেহারার যে বৈশিষ্ট্য, যেরকম 4টে পা আছে, কান, লেজ ইত্যাদি, এইগুলো নিয়ে চিন্তা করবে। কিন্তু হিন্টনের তৈরি করা এই যে কৃত্রিম স্নায়ুতন্তু, স্নায়ুজাল আর এই কৃত্রিম স্নায়ুজালের যে হিডেন ইউনিটস গুলো রয়েছে, তারা কিন্তু কুকুরটার এই প্রাথমিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর থেকে আরো জটিল বৈশিষ্ট্য শিখতে পারবে। আচ্ছা, তার মানে এই প্রাণীটি হচ্ছে স্তন্যপায়ী, হ্যাঁ, এবং এই প্রাণীটির দেখো ক্যানাইন টিথ আছে, এর এইরকম ধরনের ছুঁচলো মুখের আদলটা, এবং তার মানে প্রাণী জগতের ট্যাক্সোনমিতে এই অমুক জায়গায়ও পড়তে পারে, যদি সেই ট্যাক্সোনমি কিছু জিনিস অলরেডি নেটওয়ার্কের জানা থাকে। এবং এই প্রাণীটা কিন্তু হয়তো পাহাড়ি নেকড়েদের বংশধর, এভাবে রিয়াক্ট করতে পারে, এর খাদ্যাভ্যাস, এই ধরনের আরো জটিল যে সেকেন্ডারি ফিচার্স বা গৌণ বৈশিষ্ট্য, যেগুলো প্রাথমিক ফিচার্স থেকে আসছে, সেগুলো অনুধাবন করতে পারে। আজকের দিনে এই ডিপ নিউরাল নেটওয়ার্কস এর পুরো গল্পটা দাঁড়িয়ে আছে এই হিডেন লেয়ার্স এর কার্যকারিতার। আমি এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে যেটা একটা মেশিন লার্নিং জগতে খুব বেসিক কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে যে আমার নিউরাল নেটওয়ার্ক যদি একটা স্ট্যান্ডঅ্যালোন নিউরাল নেটওয়ার্ক হয় এবং আমি যদি আমার নিউরাল নেটওয়ার্ককে শেখাই একটা কুকুরের ছবি দিয়ে যে এটা আদতে একটা বিড়ালের ছবি, তো তাহলে আমার নিউরাল নেটওয়ার্ক কিন্তু ইভেন্চুয়ালি যে আউটপুটটা দেবে সেটা হচ্ছে সে বারবার যখন কুকুরের ছবি দেখবে তখন সে বারবার বিড়ালের ছবি বলবে। তো আমার নিউরাল নেটওয়ার্ক আমার ডেটার উপর ডিপেন্ডেন্ট। এবার তো এখানে আমরা যখন হিডেন নেটওয়ার্কের কথা বলছি এবং এখানে যখন আমরা একটা নিউরাল নেটওয়ার্কের সাথে আরেকটা নিউরাল নেটওয়ার্ক যখন জয়েন করার কথা বলছি, তখন কি কোনোভাবে আমি যদি ইনপুট ডেটা ম্যানিপুলেট করি, আমি যদি প্রাথমিক যে তথ্য দেব সেটা যদি ভুল দিই, তাহলে সেখানে কি সেটা একটা রেকটিফাই করার অপশন থাকে আউটপুটে গিয়ে? মানে অন্য কোনো নেটওয়ার্ক থেকে আমার নিউরাল নেটওয়ার্ক শিখে কি বলতে পারবে যে না, আমি আদতে যে ছবিটা কুকুরের বলে দিয়েছিলাম তাকে, বিড়ালের ছবি দিয়েছিলাম,
এটা আসলে বিড়ালের ছবি এবং সেটা আসলে কুকুরের ছবি নয়। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি শিক্ষক ভুল করেন তাহলে তো ছাত্ররা ভুল শিখবে। এখন যদি এরকম হয় যে শিক্ষক ভুল বলছেন ক্লাসে, কুকুর দেখিয়ে বলছেন এটা আসলে বেড়াল, ছাত্ররা সেটা শিখছে, ছাত্ররা যদি বহির্জগতের সঙ্গে কানেক্টেড থাকে, তাদের হাতে যদি এই মেটা হোয়াটসঅ্যাপের যে মেটা এআই সেটা থাকে, বা তাও দরকার নেই, তারা যদি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকে, বা তারা যদি আরো অনেক ছাত্রদের সঙ্গে কথা বলতে থাকে, বাইরের শিক্ষকেরা তাদেরকে কি শিখিয়েছেন তারা যদি জানতে থাকে, তাহলে অবশ্যই নিজেদের কারেক্ট করবে। সুতরাং তোমার প্রশ্নটার উত্তরটা হচ্ছে হ্যাঁ, যদি একটা ছোট মাত্রার নিউরাল নেটওয়ার্ক অনেক বড় মাত্রার নিউরাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, তাহলে এই ছোট ছোট অংশগুলোতে যে নয়েজ থাকে, এই ধরনের ভুলকে আমরা আউটলায়ার বলি, নয়েজ বলি, লেবেল নয়েজ বলি অনেক সময়। তো এই ধরনের যে নয়েজ বা গন্ডগোলগুলো হয়ে আছে লেবেলিং এর মধ্যে, তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে ডেটার যে লেবেল উদাহরণ হিসাবে প্রোভাইড করা হচ্ছে, দেয়া হচ্ছে নেটওয়ার্কটাকে, সেইখানে ভুল রয়েছে। সেই লেবেল নয়েজ কিন্তু অটোমেটিক্যালি রেকটিফাইড হয়ে যায়। আজকের দিনের যে বিরাট মাপের ডিপ নিউরাল নেটওয়ার্ক গুলো আমরা দেখি, যেগুলোর ভিত্তিতে হয়তো এই ভাষা প্রক্রিয়াকরণ মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো তৈরি হয়েছে, সেগুলোতে এই ধরনের মানে এই ধরনের কারেকশনের জায়গা ভীষণ বেশি ভাবে আছে। কারণ ইন্টারনেটের তথ্য, যে তথ্যের ভিত্তিতে ভাষা প্রক্রিয়াকরণ মডেলগুলো, যেরকম চ্যাট জিপিটির ভেতরে যেটা রয়েছে, যেটাকে আমরা GPT-4 ইত্যাদি বলি, বা আগে ছিল GPT-3.5, এই ধরনের মডেলগুলোর অনবরত ভুল পিক আপ করে। ভুল পিক আপ করে কোথা থেকে এরা ভুল পায়? কারণ ইন্টারনেটের তথ্যে সবকিছু বিশ্বাসযোগ্য হওয়ার কোনো কারণ নেই, প্রচুর বাজে জিনিস আছে, প্রচুর বায়াস আছে, প্রচুর ভুল তথ্য আছে। সেগুলো যেরকম ওরা অনবরত পায়, ওদের মধ্যে এই ভুলগুলো সংশোধন করার একটা মেকানিজমও রয়েছে, যেটা তৈরি হয়েছে দুরকম জায়গা থেকে। একটা হচ্ছে কানেক্টিভিটি বা কানেকশনিস্ট আর্কিটেকচার, তারা একটা বিরাট পরিসরে পরস্পরের সাথে কানেক্টেড, আরো অনেক হিডেন ইউনিট, আরো অনেক সাব নেটওয়ার্কের সাথে তারা কানেক্টেড। এবং তাছাড়াও তাদের মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং বা রিইনফোর্সমেন্ট লার্নিং, মেশিন লার্নিং এরই একটা খুব ইম্পর্টেন্ট, অদ্ভুত, একটা সুন্দর শাখা, যেখানে ওই মূলত পারিপার্শ্বিকের মধ্যে দাঁড়িয়ে কোনো একটা আর্টিফিশিয়াল এজেন্ট, এআই এজেন্ট বা এআই অবতার বলি আমরা অনেক প্রোগ্রামের মতো, সে কোনো একটা সিদ্ধান্ত নিল বা সে কোনো একটা পদক্ষেপ করলো, তখন পারিপার্শ্বিক পরিবেশ থেকে সে একটা ফিডব্যাক পেল। সেই ফিডব্যাকের ভিত্তিতে সে তার পরবর্তী পদক্ষেপটাকে সংশোধন, ধরনের ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, তো আমরা দুরকম ভাবে শেখা বলি আমাদের বাস্তব জগতে, দেখে শেখা আর ঠেকে শেখা। তো এই নিউরাল নেটওয়ার্কের যে আদত শেখাটা, সেটা হচ্ছে দেখে শেখার মতো। তুমি ছবি দেখাচ্ছ, তুমি একজন ইউজার হিসেবে এটাও বলে দিচ্ছ যে দেখো এটা কুকুরের ছবি, অমুকটা হিপোপটেমাসের ছবি, তমুকটা গন্ডারের ছবি। এটা হচ্ছে দেখে শেখা। নিউরাল নেটওয়ার্কটা সেটা অনুধাবন করছে, ছবিগুলোর বৈশিষ্ট্যগুলোকে ধরে ফেলছে, ধরে বিশ্লেষণ করছে, করে একটা নতুন ছবি এলে ও বলতে পারছে এটা কুকুর না বেড়াল না অন্য কিছু। হ্যাঁ, কিন্তু থেকে শেখা মানে হচ্ছে যে ও একটা কিছু করছে, এবং যেমন একটা ছোট্ট উদাহরণ দিই রিইনফোর্সমেন্ট লার্নিং এর। ধরা যাক একটা জাপানের একটা স্মার্ট হোম, সেখানে একটা বাচ্চা ছেলেকে রাখা হয়েছে। জাপানে এরকমই হয়, বাবা মা চাকরি করতে গেছেন, বাচ্চাটা রয়েছে সেই স্মার্ট হোমের মধ্যে। সেখানে হয়তো একটা ক্যান্ডেল ফ্লেম আছে, যেটা একটা হয়তো মোমবাতি জ্বলছে, আর একটা পিং পং বল আছে। তো বাচ্চাটা কিন্তু দুটোর দিকেই অ্যাট্রাক্টেড হয়, এবং ক্যান্ডেল ফ্লেমটা গিয়ে দু একবার ধরার চেষ্টা করে, ধরতে গিয়ে হয়তো হাত পুড়ে গেল। 3-4 বার ওইরকম চেষ্টা করার পরে ও বুঝতে পারবে যে ওটা খুব বিপজ্জনক জিনিস, ওটাকে এড়িয়ে চল। এবং ও তারপর থেকে, কেউ বলে দেয়নি কিন্তু, ও ডাইরেক্টলি ইন্টারাক্ট করছে পরিবেশের সঙ্গে। তারপর থেকে ও গিয়ে বেশিরভাগ সময়টা ওই পিং পং বলটাকে ড্রপ করে করে খেলে খেলে কাটাবে। তো এইরকম একটা মেকানিজম থাকে এখনকার এই বিরাট ডিপ নিউরাল নেটওয়ার্ক গুলোর মধ্যে, যেটাও এই কন্টেন্ট কারেকশনে, লেবেল নয়েজ কারেকশনে বিরাট ভাবে সাহায্য করে। মানে অনেক কথা বলে ফেললাম, তোমার প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সম্ভব। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে আপনার কথা থেকেই আমরা দেখলাম যে দুজনেই এসেছেন। একজনের তো প্রথম পেপার যেটা থেকে আদতে আমাদের এবছরের নোবেল এসেছে, সেটা বেসিক্যালি বায়োফিজিক্স এর পেপার ছিল, মানে ক্লাসিফাইড হয়েছিল আন্ডার বায়োফিজিক্স। এখানেও আমরা বলতে পারি যে সেখানে লেভেলটাও কতটা সঙ্গত ছিল সেটাও আমাদের পরে ভাবতে হবে।
কিন্তু 1982-তে সেটা বায়োফিজিক্স বলেই লেবেল করা হয়েছিল, এবং তারপরে তখন এই ধরনের কম্পার্টমেন্টালাইজেশন ছিল না, মানে বিজ্ঞানের বা নলেজ পারসিউটের যে শ্রেণী বিভাজনটা, বিশেষ করে এখনো সত্যি বলতে এই শ্রেণী বিভাজনটা হয়তো করাটা সম্ভব নয়, যে পরিমাণে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ উচিত নয়। কারণ হ্যাঁ, তুমি যেটা বলছো যে প্রচন্ড ভাবে ব্যাপারগুলো ইন্টারডিসিপ্লিনারি হয়ে আছে, চিরকালই হয়ে আছে, এবং পরবর্তীতে হিন্টনও যখন এসছেন তখনও সেটা কগনিটিভ সায়েন্স থেকে এসে, তো যথারীতি এবারে নোবেলের মোটামুটি ঘোষণা হওয়ার পরে একটা কমিউনিটিতে একটা বিশাল দ্বন্দ্ব লেগে গেছে যে এটা আদতে নোবেলটা ফিজিক্সের নোবেল নাকি কেমিস্ট্রির নোবেল, নাকি এটা একটা মানে পুরোপুরি অন্য একটা শাখার নোবেল যেটাকে আমরা এখনো লেভেল দিতে পারিনি বলে আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি বলে জানাচ্ছি। তো এটা নিয়ে আপনার কি মত, এই কন্ট্রোভার্সিটা নিয়ে? আমি প্রথমে বলি যে আসলে যেটা বললাম যে জ্ঞানের অন্বেষণের পথে বা নলেজ পারসুটের পথে কম্পার্টমেন্টালাইজেশন, অর্থাৎ ছোট ছোট খোপে সবকিছুকে ভাগ করে দেওয়াটা বহু বিজ্ঞানী মনে করেন ভালো না। আমার কথা বলছি না, বহু বিজ্ঞানী মনে করেন ভালো। দীর্ঘদিন আগে তপন রায়চৌধুরীর একটি বিখ্যাত বই আছে বাঙালনামা। সেই বাঙালনামা বইটি, তপন রায়চৌধুরী ছিলেন হার্ভার্ডের খুব বিখ্যাত হিস্টোরিয়ান, খুবই বিখ্যাত স্কলার। তার বইটিতে একটি গল্প পড়েছিলাম, একজন স্কটিশ পণ্ডিতকে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর যখন সাংবাদিকরা ঘিরে ধরেছে এবং জিজ্ঞেস করছে, যে সাংবাদিকরা যেরকম জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইউর ফিল্ড অফ রিসার্চ, আপনার রিসার্চের ক্ষেত্রটি কি, তিনি অত্যন্ত রাগত ভাবে বলেছিলেন আই এম নো কু, অর্থাৎ আই এম নট এ কাউ, মানে গরু নই যে আমার একটা ফিল্ড থাকবে। হ্যাঁ, খুবই তো সেরকম একটা ব্যাপার আছে। এবং আমি এই প্রসঙ্গে শুধু তাই নয়, এবার এই প্রসঙ্গে বলি যে এইবার আমি এবারে এবছরের নোবেল পুরস্কারের ব্যাপারটাতে আসি। প্রথমত হপফিল্ড তার এই যে অ্যাসোসিয়েটিভ মেমোরি মডেলটার কথা বলছি, এই মডেলটা ব্যাখ্যা করার জন্য তার পেপারেই পদার্থবিজ্ঞানের অত্যন্ত সুপরিচিত স্পিন গ্লাসের ধারণা ব্যবহার করা হয়েছে। স্পিন গ্লাস তোমরা জানো যে ম্যাগনেটিক মেটেরিয়ালস, যেগুলোর ওই ডাইপোলের মতো, এবং সেগুলোর একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড থাকে, নর্থ পোল সাউথ পোলের মতো। তো হপফিল্ড নেটওয়ার্কের এই প্রত্যেকটা নিউরন যেন এক একটা স্পিন গ্লাস। যেমন স্পিন গ্লাসে এই চুম্বক কণাগুলো, চৌম্বকীয় কণাগুলো যেমন ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে হয়, চৌম্বক কণাগুলোর একটা জটিল পারস্পরিক মিথস্ক্রিয়া থাকে, তেমনি হপফিল্ড নেটওয়ার্কেও এই নিউরনগুলো একে অপরকে প্রভাবিত করছে, তারা সবাই পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। সেই স্পিন গ্লাসের ধারণা থেকেই স্পিন গ্লাস মেটেরিয়ালের যে টোটাল এনার্জি, সেই এনার্জিটা বা যে মূল পুরো শক্তিটা, চৌম্বক স্থিতিশক্তি, সেইটাকে যেভাবে কমানো হয়, যে প্রক্রিয়া অবলম্বন করে কমানো হয় যাতে স্পিন গ্লাসগুলোর প্রপার অ্যারেঞ্জমেন্টটা বা স্টেবল সজ্জা বিন্যাসটা বার করা যায়, সেই পদ্ধতি অনুকরণ করেই হপফিল্ড নেটওয়ার্কের শিক্ষণ প্রণালীটা এসেছে। এবার হিন্টন এবং তার সহকর্মীরা তারা যখন এই হিডেন লেয়ার সমৃদ্ধ নিউরাল নেটওয়ার্ক নিয়ে এলেন, তাদের 1986 সালে রুমেলহার্ট আর উইলিয়ামসের সঙ্গে হিন্টনের যে বিখ্যাত পেপার, সেটা যখন নেচার পত্রিকায় প্রকাশিত হলো, তার আগেও হিন্টনের যে পেপারগুলো বেরোচ্ছিল, তো তারা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা অত্যন্ত বহুল আলোচিত শাখা, যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেইখান থেকে পেয়েছিলেন তাদের এই কৃত্রিম স্নায়ুতন্ত্রকে দক্ষ করে তোলার হদিশ। তারা এমনকি তাদের নেটওয়ার্কের নামকরণ করেছিলেন পদার্থবিজ্ঞানী লুডউইগ বোলজম্যানের নামে। বোলজম্যানের কাজ থেকে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল বললে কি খুব ভুল হবে? নয়, হয়তো নয়, তাই তো? এবং এছাড়াও বোলজম্যানের নামে বোলজম্যান মেশিন যখন আসে বাজারে, ইন্টারনেট তৈরি বোলজম্যান মেশিন ভীষণ জনপ্রিয় হয়, কারণ এটা দিয়ে বহু রকম কাজ করা যেত। সেই কাজের পরিধির মধ্যে কম্পিউটেশনাল ফিজিক্সের বিভিন্ন কাজ ছিল। নিউরাল নেটওয়ার্ক এবং ফিজিক্সের মধ্যে সম্পর্কটা কিন্তু একমুখী নয়। হিগস বোসন আবিষ্কারের সময় এই ধরনের ডিপ নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং ব্যবহার করে কোটি কোটি প্রোটনের সংঘর্ষ থেকে উৎপন্ন তথ্যকে বাছাই করা হয়েছিল। এটা সকলেই জানে ফিজিক্স ডোমেনের। এরকম আরো অজস্র উদাহরণ আছে। তো আমার পয়েন্ট অফ ভিউতে
আমি একটা উদাহরণ সব জায়গায় বলি বা দিই, সেটা হচ্ছে যে ফলিত বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন কম্পিউটেশনাল ফিজিক্স বা কেমিস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা নিউরাল নেটওয়ার্কের যে প্রয়োগ, সেটা অনেকটা যেন, এবার মনে করে দেখো গ্যালিলিও যে সময় কাজ করছেন, গ্যালিলেই খুব কষ্ট করে বিভিন্ন জিনিস জুড়ে একটা মহাকাশ দেখার মতো যন্ত্র বানাচ্ছেন। কি হতো যদি গ্যালিলিওর হাতে একটা একদম তৈরি অত্যাধুনিক টেলিস্কোপ আমরা তুলে দিতে পারতাম? গ্যালিলিওর মতো মহাবিজ্ঞানী তার সময় এরকম একটা যন্ত্র হাতে পেলে মহাবিশ্বের কত রহস্য আরো কত আগেই মানব জাতির সামনে উন্মোচিত হতো, ভাবলে রীতিমতো শিহরণ জাগে। 2024 নোবেল পুরস্কার এরকমই একটা অনন্ত সম্ভাবনার স্বীকৃতি বলে আমি মনে করি, এবং এটা বিজ্ঞানের ওই চিরাচরিত খণ্ড ক্ষুদ্র শ্রেণী বিভাজনকে অস্বীকার করার সাহসও দেখিয়েছে। এইটা হচ্ছে আমার এটাও মত। যেমন একদিকের অবশ্যই অনেকের মতামত, তেমনি আরেক দিকের মতামতও কিছুটা হচ্ছে যে এটা কি কোথাও গিয়ে আমাদের যেটাকে আমরা সেইভাবে ক্যাটেগরাইজ করি থিওরিটিক্যাল ফিজিক্স বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, আমি বলবো যেহেতু কেমিস্ট্রিতেও এবারে কম্পিউটেশনাল দিক থেকেই নোবেলটা এসছে, সেটাকে কোথাও কমিয়ে দিচ্ছে কিনা, সেখানে উৎসাহটা কমিয়ে দিচ্ছে কিনা। অর্থাৎ গ্যালিলিওর যুগে যদি গ্যালিলিওর হাতে এই একটা বিরাট মাপের যন্ত্র থাকতো, তখন গ্যালিলিও মহাকাশ পর্যবেক্ষণ ছেড়ে যন্ত্রকে উন্নত করতে লেগে যেত কিনা, এইটা একটা অবশ্যই কন্ট্রোভার্সি তৈরি দেখুন, করছে। হ্যাঁ, এটা একটা অবশ্যই প্রশ্ন, মানে সঙ্গত প্রশ্ন, কিন্তু কোন বিষয়ে কতটা উৎসাহ বাড়বে সেটা সেই বিষয়ে পরপর পরপর পুরস্কার দেওয়ার উপরে কি শুধু নির্ভর করে? বিষয়টার আকর্ষণ পুরস্কার ভিত্তিক হতে পারে না। নোবেল পুরস্কার একটা স্বীকৃতি, সেটা গত বেশ কয়েক বছর ধরে অনেক সময় এরকম হয়েছে যে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পেয়েছেন যখন তার তত্ত্বটা অবশ্যই বিশেষ পরীক্ষা এবং নিরীক্ষার মাধ্যমে, অর্থাৎ এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে ভেরিফাইড হয়েছে। এক্সপেরিমেন্টালি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত না হলে বা পরীক্ষার মাধ্যমে ভেরিফাইড না হলে তত্ত্ব তো কখনোই পুরস্কার পায় না, তাই না? যে কারণে অবশ্যই আইনস্টাইন নোবেল পাননি তার থিওরি অফ রিলেটিভিটির জন্য, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। খুবই অদ্ভুত। নিশ্চয়, এবং এখনো দেখতে গেলে সেইভাবে যে যেহেতু নোবেল পুরস্কারের একটা ক্লজও আছে যেটা প্রাথমিকভাবে মানব জাতির কল্যাণে কাজে লাগতে হবে, সেই জন্যই এখনো অব্দি অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্সে তো নোবেল পাই না, বা অ্যাবস্ট্রাক্ট কোনো ফিজিক্সের তত্ত্বতেও নোবেল আমরা দেখতে পাই না। আমরা সেভাবে স্ট্রিং থিওরিতে নোবেল লরেট দেখতে পাই না, কারণ হচ্ছে আমরা এখনো বুঝতে পারিনি মানব জাতির কল্যাণে এখনো কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই অ্যাবস্ট্রাক্ট গবেষণাগুলো। অবশ্যই সেটা একটা সমস্যা। আমি আপনার একটা পয়েন্ট অফ সমস্যা। ভিউ জানতে চাইছিলাম যে এখানে একটা দাবি উঠেছে যে যেহেতু কম্পিউটেশনাল ফিজিক্স, কম্পিউটেশনাল কেমিস্ট্রি অর্থাৎ কম্পিউটেশনাল দিকটা একটা আলাদা জগৎ হিসাবে ফ্লারিশ করছে। অবশ্যই যখন আলফ্রেড নোবেল ছিলেন তখন এটা কোনো দিকই ছিল না, কারণ আমাদের না তো ডেটা ছিল না তো কম্পিউটার। তো সেইভাবে এখন একটা দাবি উঠছে যে এই দিকে আলাদা একটা পুরস্কার দেওয়া যেতে পারে কিনা, কারণ আমরা যতই বলি যে পুরস্কার হয়তো গবেষণার উৎসাহ বাড়াতে বা কমাতে পারে না, কিন্তু আমরা তো এর গ্রহণযোগ্যতাকেও অস্বীকার করতে পারি না, যে পরবর্তীকালে রিসার্চ ফান্ড কোথায় যাবে, কোন ইউনিভার্সিটি কাকে রিসার্চে উৎসাহ দেবে, এবং অবশ্যই সেটা অনেকটাই পরিচালিত হয় তার স্বীকৃতির ওপরে, সত্যি বলতে। হ্যাঁ, তো এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাজার চলতি ব্যবস্থায় তাই হয়। আর তুমি যেটা বলছো সেটার সঙ্গে আমি একদম একমত। আলফ্রেড নোবেল যে সময় এই পুরস্কার তৈরি করেছিলেন, সেই সময় যে শাখাগুলো তিনি করেছিলেন বহু বছর আগে, 100 বছরের কাছাকাছি বা তার বেশি, সেই থেকে আজকে পৃথিবীটা অনেক পাল্টে গেছে। ডেটা তখনও ছিল, ডেটা সবসময়ই আছে চারপাশে, ছিল না কি, ছিল না সেই ডেটাকে রেকর্ড করার মতো যন্ত্র, সেই ডেটাকে ধরা, তাকে পরিমার্জন করা, বিশ্লেষণ করার মতো বিরাট গণনা সংস্থা। আজকে 1949-এ বেল ল্যাবসে ট্রানজিস্টর আবিষ্কারের পর থেকে কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি যে গত 70 বছরে যে মানে ড্রামাটিক চেঞ্জ হয়েছে এবং যেরকম ভাবে ফ্লারিশ করেছে, তার সাথে তাল মিলিয়ে কৃত্রিম মেধা সংস্থাগুলো বিকশিত হয়েছে। সেগুলোর বিকাশ হচ্ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু
ডিপ লার্নিং ব্যাপারটা বা এই যে পুরো আজকের দুনিয়ায় যত রকম কাজ হচ্ছে সেটা 1986 সালে হিন্টনরা যে পেপার পাবলিশ করেন নেচার পত্রিকায়, লার্নিং রিপ্রেজেন্টেশন থ্রু ব্যাক প্রপাগেশন, এই পেপারটাতেই নিহিত ছিল। তখনকার পৃথিবী এটাকে আইডেন্টিফাই করতে পারেনি, কারণ তাদের হাতে সেই গণনা সংস্থাগুলো ছিল না, সেই ধরনের ভালো কম্পিউটার ছিল না। 2012 সালে হিন্টন, একই হিন্টন, ইনি যখন এসে এই তার দুই ছাত্র, তার মধ্যে একজন ছিলেন সাসকাভার, যিনি ওপেন এআই এর ফাউন্ডিং সিইও ছিলেন, ইলায়া সাসকেভার, আর একজন ছিলেন অ্যালেক্স ক্রাইজোভস্কি। এই দুজনের সাথে যখন যে পেপারটা লিখলেন, সেই পেপারটার থেকেই মানে এই বিরাট শোরগোল সারা পৃথিবী জুড়ে শুরু হলো। মানে এদের নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগের কথা, 2012 সাল। শোরগোল শুধু শুরু হলো না, শোরগোল কখন শুরু হয়, একটা বিষয়কে নিয়ে তুমি যেটা বলছো সেরকমই, নোবেল যেরকম একটা বিরাট স্বীকৃতি, তখন কি হলো, তখন গুগল সাথে সাথে এগিয়ে এসে বিরাট ফান্ডিং করে তার অফশুট সংস্থা ডিপ মাইন্ড তৈরি হলো, মেটা, ফেসবুক এআই রিসার্চ তৈরি হলো, গুগল, ফেসবুক, মাইক্রোসফট, আইবিএম, স্যামসাং, এরা সবাই মিলে বিরাট বিরাট জায়ান্ট ইন্ডাস্ট্রিগুলো বিপুল ফান্ডিং শুরু করলো, কারণ এরা দেখলো এই ধরনের সংস্থাগুলোর থেকে এমন অনেক সমস্যা আছে, ইন্ডাস্ট্রিয়াল স্কেল প্রবলেম, যেগুলোর স্কেলটা বিরাট বড়, তথ্যের সমুদ্র বিশ্লেষণ করলে খুব তাড়াতাড়ি খুব উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়। সেই সমুদ্র মন্থনটা করবে কে? করবে এই ধরনের সংস্থাগুলো, যেগুলো 2012 সালে হিন্টন পাবলিশ করলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কস নিয়ে হইচই শুরু হলো, এবং কম্পিউটেশনাল ফিজিক্স কেমিস্ট্রিতেও ব্যাপকভাবে প্রয়োগটা তখন শুরু হলো। এবং তার পাশাপাশি এনভিডিয়া বা এই ধরনের সংস্থাগুলো বাজারে অত্যন্ত হাই স্পিড কম্পিউটিং বা অতি দ্রুত বিরাট পরিমাণ তথ্য ভিত্তিক গণনার জন্য যে ধরনের কম্পিউটার প্রসেসর দরকার, যেগুলোকে আমরা আজকে বলি জিপিইউ বা টিপিইউ, এই ধরনের যে বিরাট বিরাট প্রসেসর, এইগুলো বাজারে আনলো, সহজলভ্য করলো, দাম অনেক কমে গেল, যদিও আমাদের পক্ষে অনেক বেশি, কিন্তু আমেরিকা কানাডার পক্ষে অনেক কম দাম, ফলে এবং এইগুলো সত্যি বলতে সহজলভ্য। এখন আমরা নিজেদের ল্যাপটপের মধ্যেই আমরা 1000 কোড এখন আমরা জিপিইউ ল্যাপটপের মধ্যেই এই ধরনের প্যারালাল প্রসেসর পাই এবং অত্যন্ত সহজে তথ্য বিশ্লেষণ করতে পারি। তথ্য ছিল, তথ্য সে যুগেও ছিল, মানুষকে মাথা খাটাতে হতো অনেক বেশি, কারণ তথ্য রেকর্ড করা, বিশ্লেষণ করার ব্যবস্থা ছিল না। এখন সেই ব্যবস্থাগুলো তৈরি হয়েছে বলে মানুষ ওই ব্যাপারগুলোতে মাথা না ঘামিয়ে আরো অনেক বেশি ইনটুইশনিস্টিক্যালি ভাবতে পারে। মানুষের এক্সপার্টাইজটা আরো অনেক হাই এন্ড জায়গায় কাজে লাগানো সম্ভব। ওই জন্য গ্যালিলিওর উদাহরণটা আনলাম। আরেকটা উদাহরণ দিতে পারি, এই যে মানে নিউরাল নেটওয়ার্ক বা এআই সিস্টেমটা কি, সেই সপের গল্পে ছিল যে একটা বিকারে জল রয়েছে, একটা পাখি মুখে করে করে পাথর এনে এনে ফেলছে, ততক্ষণে তলার জলটা মুখ অব্দি উঠে আসবে আর ও চঞ্চু দিয়ে সেই জল পান করবে। ওই পাখিটার কাছে যদি একটা স্ট্র থাকতো, তাহলে কি ওর 3 ঘন্টা সময় লাগতো? ও স্ট্রটা ডোবাতো আর জলটা, ওই এআই হচ্ছে ওই স্ট্র এর মতো, বোঝা গেল? তো যেহেতু এতটা মানুষ মানে কম্পিউটেশনাল ফিজিক্স বা কেমিস্ট্রির গবেষণাটাকে অনেক বেশি সহজসাধ্য করে তোলার দিকে এটা নিবেদিত, সেই জন্য আমার মনে হয় না যে ফিজিক্স বা কেমিস্ট্রির নোবেলটা খুব ভুল কিছু হয়েছে। তবে এটাও ঠিক যে গিভেন দ্য হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং, যেভাবে আজকে ফান্ডের ডিভিশন হচ্ছে বা যেভাবে আমেরিকা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং অন্যান্য জায়গা থেকে এই গবেষণায় উৎসাহ দেওয়ার মতো এই প্রকল্পগুলো তৈরি হচ্ছে, তাতে হয়তো নোবেল সংস্থার উচিত আরেকটা ব্রাঞ্চের কথা ভাবা ফর দিস ইন্টারডিসিপ্লিনারি কম্পিউটেশনাল স্টাডিজ। হ্যাঁ, এটা বিভিন্ন রকম গবেষণার একটা মিক্সন হবে এবং কম্পিউটেশনাল সাইডটাকে অনেক বেশি, কম্পিউটেশনাল সায়েন্সেস, হ্যাঁ, তারা যদি কম্পিউটার সায়েন্স নাও বলতে চান, আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত, কারণ অনেক পাল্টে গেছে। আলফ্রেড নোবেলের সময় আর এখনকার সময়ের মধ্যে ব্যাপার যে অনেক পাল্টে গেছে, এটা সবাই একমত হবেন। নিশ্চয়ই। আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, অনেকটা সময় নিলাম। আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের সাথে আজকে পডকাস্টে জয়েন করার জন্য। আর এখানে ছোট্ট করে বলে রাখি, আমরা একটা স্টুডেন্ট লেড অর্গানাইজেশন তো বলা যায় না, একটা স্টুডেন্ট লেড গ্রুপ, যেখানে আমরা যারা পিএইচডি করছি, মোটামুটি এটা ইউজি থেকে পিএইচডি যারা ফিজিক্স নিয়ে কোনো সময় পড়াশোনা করেছে এবং পরবর্তীতে এগোতে চায়, তারা তাদের তৈরি করা গ্রুপ। মূলত আমরা কয়েকজন মিলে গ্রুপটা শুরু করেছিলাম যাতে এখন যারা ইউজি তে পড়ছে তাদের যাতে একটা সিনিয়রদের সাথে একটু কথোপকথন
করার সুবিধা হয়। এবং আমাদের যখন গ্রাজুয়েশন করার সময় মনে হয়েছিল যে এটা পেলে আমাদের সুবিধা হবে, আমরা একটু সিনিয়রদের সাথে কথা বলতে পারি বিভিন্ন কেরিয়ারের বিভিন্ন অপশনস নিয়ে বা ইত্যাদি। তো সেখান থেকেই গ্রুপটা তৈরি করা, এবং তারপরে আমাদের মধ্যে পডকাস্টের কনসেপ্টটা আসে, যে বিভিন্ন বিষয়কে সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া, যেটার জন্য আজকে আপনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমরা। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতেও আপনার সাথে আরো কথা বলার সুযোগ পাবো আমরা। আরেকটা জিনিস বলে রাখি, এখানে জানিয়ে রাখি, ফিজিক্স বঙ্গের পক্ষ থেকে আমরা দেশে বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছি, তারা প্রত্যেকেই মনে করি যে কলকাতায় আমাদের গত কয়েক মাসে যে ঘটনা ঘটে গেছে এবং এখনো ঘটছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা তার বিরোধিতাও করি, এবং আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব সুবিচার আসবে। আরজি করের যে নিন্দনীয় ঘটনা ঘটে গেছে এবং তার পরবর্তীতেও সেই ধরনের ঘটনা এখনো থামেনি, আমরা প্রতিদিনই একটা না একটা নিন্দনীয় ঘটনার খবর পাচ্ছি। আশা করি সেগুলো সব বন্ধ হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তার বিচার হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেই জন্য আমরা আমাদের প্রতিটি পডকাস্ট, প্রতিটি পোস্টারে জাস্টিস ফর আরজি কর কথাটা ব্যবহার করি এবং আশা করি কোথাও গিয়ে সবার মধ্যে একটা চেতনা জাগবে। আর আপনাকে শুভ কালী পুজো, শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, এবং সবাইকেই তাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ, বিশেষ করে এই জাস্টিস ফর আরজি কর ইনক্লুশনের জন্য। এটা সত্যিই খুব দরকার এবং সময় উপযোগী। তোমরাও